কোনো রাজনৈতিক দল বা কোনো গোষ্ঠী কোনোভাবেই নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য, ধর্মকে ব্যবহার করার জন্য এ ধরনের উক্তি করতেই পারে না যে দাঁড়িপাল্লায় ভোট দিলে মানুষ ভেস্তে যাবে। জামাত ইসলামী শিরক করেছে, শিরকের পর্যায়ে চলে গিয়েছে। আসলে এখনো বাংলাদেশের মানুষজন জানেই না, বোঝেনি না যে পিয়ার পদ্ধতি কি, পিয়ার পদ্ধতি কাকে বলা হয়েছে, পিয়ার পদ্ধতির নির্বাচন বলতে আসলে কি বোঝায়। খুনি শেখ হাসিনার সরকারের পতন করা হয়েছে এই পিয়ার পদ্ধতি নির্বাচনের মধ্য দিয়ে। সেই একনায়কতন্ত্র, সেই স্বৈরতন্ত্র, সেই স্বৈরাচারী মনোভাবে আবার প্রতিষ্ঠিত করার নীল নকশা এখানে তৈরি হচ্ছে। হবে সংস্কারের আগে নির্বাচন হবে না। আরে বাবা, সংস্কার করার এখতিয়ার তোমাকে কে দিয়েছে? সংস্কার করার এখতিয়ার তো জনগণ দিবে। হচ্ছে যে কে ভেস্তে যাবে, কে দোজকে যাবে, এটা তো নির্ধারণ করবে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের জীবন বিধান স্বরূপ কোরআন শরীফ পাঠিয়েছেন। পবিত্র কোরআন শরীফে আমাদের জীবন বিধান সম্পূর্ণ তিনি বিশ্লেষণ করে দিয়েছেন। আদেশ নির্দেশ আমাদের জন্য এসেছে। আমরা সেই অনুশাসন, কোরআনের বিধিবিধান মেনে যদি চলি, আল্লাহ তাআলা নির্ধারণ করবেন আমাদের আমল, আখলাক, চরিত্রের উপরে, আমাদের ধর্ম এবং কর্মের উপরে নির্ধারণ করে হচ্ছে ভেস্ত এবং দোজক নির্ধারণ করা হবে। সেখানে দাঁড়িপাল্লে ভোট দেওয়ার মধ্যে তো কোনো ভেস্ত বা দোজকে যাওয়ার নির্ধারণ হতে পারে না। এই কথাটি বলার মধ্যে বলেছে যে বাংলাদেশ একটি ইসলামী রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র এবং ধর্মভিত্তিক রাজনৈতিক দল যদি কেউ থেকে সেটা হচ্ছে জামাত ইসলাম। মানুষকে ধর্মের নামে ধোঁকা দিয়ে যে রাজনৈতিক ফায়দা লোটার যে একটা হীনমন্যতা, এটা হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামীর। এই কথার মধ্যে দিয়ে তারা প্রকাশ করেছে যে দাঁড়িপাল্লায় ভোট দিলে ভেস্তে যাওয়া হবে। মানুষকে বিভ্রান্ত করার জন্য তাদের এই উক্তি, তাদের এই প্রকাশনা, এটি সম্পূর্ণরূপে আমি মনে করি যে রাষ্ট্রীয়ভাবে এর একটি বিচার হওয়া উচিত। কারণ ভেস্ত এবং দোজকে যাওয়ার জন্য আল্লাহ তাআলা কর্তৃক যে নির্দেশনা দেওয়া হয়েছে, যে বিধিবিধান দেওয়া হয়েছে, সেখানে কোনো মানুষ, কোনো রাজনৈতিক দল বা কোনো গোষ্ঠী কোনোভাবেই নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য, ধর্মকে ব্যবহার করার জন্য এ ধরনের উক্তি করতেই পারে না যে দাঁড়িপাল্লায় ভোট দিলে মানুষ ভেস্তে যাবে। এটা এক ধরনের শিরক বলা যাবে, আল্লাহ তাআলার সাথে শিরক করা হয়ে যাবে এ ধরনের কথা যদি কেউ বলে। কোরআনে যে নির্দেশনা এসেছে, ইসলামী জীবন বিধান এসেছে, এর বাইরে একটি অক্ষরও কেউ নিজ মতাদর্শ থেকে, নিজের চিন্তা ভাবনা থেকে প্রকাশ করতে পারে না। যদি প্রকাশ করে তাহলে সে শিরকের পর্যায়ে চলে যাবে। এই কথা বলে জামাত ইসলামী শিরক করেছে, শিরকের পর্যায়ে চলে গিয়েছে। কাজেই যারা শিরক অবলম্বনকারী, শিরক যারা করে, তারা তো মুসলমানের মধ্যেই গণ্য হতে পারে না। এটা হচ্ছে কথাটা। কাজেই আমি বলবো যে বাংলাদেশের সাধারণ মানুষ, গ্রামীণ জনগণ, গ্রামীণ পিপল, যারা গ্রাম অঞ্চলে যে সমস্ত মানুষ বসবাস করেন, যারা ধর্মান্ধ বা ধর্মান্ধ বলতে আমি ইসলাম ধর্মের অনুশাসন বা যেই ধর্মে থাকে সেই ধর্মের অনুশাসন মেনে কাজ করতে চায়, সেখানে সংখ্যাগরিষ্ঠ হয়েছে মুসলমান। এই মুসলমানদের মনের আবেগটাকে হাইজ্যাক করার জন্য আপনার খুব সুকৌশলে তারা এই কথাটা বলেছে যে দাঁড়িপাল্লায় ভোট দিলে ভেস্তে যাবে। আসলে এই কথা বলার মধ্য দিয়ে তারা শিরকি করেছে, তারা শিরকের পর্যায়ে চলে গিয়েছেন। বাংলাদেশের জনগণ যারা আছেন, আপনাদের সকলকে আমি একটি কথা বলতে চাই, আপনারা যারা মুসলমান ধর্ম অবলম্বী আছেন, যারা অন্য ধর্মের অবলম্বী আছেন, আপনাদের স্ব ধর্মগ্রন্থ রয়েছে, ধর্মগ্রন্থে আল্লাহ তাআলা নির্ধারিত জীবন বিধান রয়েছেন। আমরা সেই জীবন বিধান পালন করি, মানি, এবং তার মধ্য দিয়ে আমরা ভেস্ত দোজক আল্লাহ তাআলা নির্ধারণ করবেন। আরেকটি কথা আপনি যেটা বলেছেন যে পিয়ার পদ্ধতি, আসলে এখনো বাংলাদেশের মানুষজন জানেই না, বোঝেনি না যে পিয়ার পদ্ধতি কি, পিয়ার পদ্ধতি কাকে বলা হয়েছে, পিয়ার পদ্ধতির নির্বাচন বলতে আসলে কি বোঝায়। জামাত ইসলামী একটি ইসলামী আন্দোলনের সমাবেশে যে কথাটা বলেছে, পিয়ার পদ্ধতিতে তারা নির্বাচন চায়। পিয়ার পদ্ধতির কথাটা হচ্ছে যে আপনি বিভিন্ন, ধরেন আমার বাড়ি শরীয়তপুরে 1, 2, 3 তিনটি আসন রয়েছে। বাংলাদেশের বিভিন্ন জেলার সংসদীয় আসন রয়েছে। এই সংসদীয় আসনগুলোতে প্রাথমিকভাবে প্রার্থী নির্বাচন করা হয় দল থেকে। কে নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, প্রার্থী তার মতামত প্রথমে প্রকাশ করে যেই দলের অনুসারী অথবা স্বতন্ত্র প্রার্থী হিসেবে তারা এলাকার প্রতিনিধি হওয়ার মনোবাসনা ব্যক্ত করে
করেন এবং যারা যেই দলের অনুসারী, যেমন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনুসারী, আমি এই মতাদর্শে বিশ্বাসী, আমি আমার দলের পক্ষ থেকে নির্বাচন করতে চাইব। সেখানে দুইটা বিষয়, একটা হচ্ছে আমার দল যদি আমাকে যোগ্য মনে করেন, তাহলে আমাকে দল থেকে প্রার্থিতা দিবেন, এবং এলাকার মানুষ যদি আমাকে যোগ্য মনে করেন, বিএনপিকে যোগ্য মনে করেন এবং আমাকে যদি যোগ্য মনে করেন, তাহলেই ধানের শীষে ভোট দিবেন। এখন পিআর পদ্ধতিতে যদি নির্বাচন যে চাওয়া হয়েছে, সেখানে কোনো প্রার্থী থাকবে না, সেখানে থাকবে শুধু মার্কা। তাদের যে একটি কুচক্রী মহল, তাদের যে অন্ধকারে বসবাস করার যে মনোবাসনা, তারা যে অন্ধকারে থেকেই কাজ করে দ্বিতীয়বার এই পিআর পদ্ধতিতে নির্বাচন চেয়ে সেটা প্রমাণ করে দিয়েছে। আপনি পিআর পদ্ধতিতে যদি নির্বাচন অনুষ্ঠিত হয়, সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা অন্য কোনো দল, কে কোন দল থেকে প্রার্থিতা চেয়েছে সেটা কিন্তু প্রমাণের কোনো সুযোগ নাই। সেখানে ভোট দিতে হবে, বলা হবে জনগণকে মার্কার উপরে। কেউ হেরিকেন মার্কা নিয়ে এসে মানে একটা দল হেরিকেন মার্কাও চাইতে পারে, এবং কোন দল চাইতেছে সেটারও কিন্তু কোনো প্রমাণ থাকবে না। আপনি বিএনপি, আওয়ামী লীগ, জামাত ইসলাম, আপনার গণফোরাম বা কোন দল থেকে কার জন্য এই মার্কাটা দেওয়া হয়েছে সেটা কিন্তু ভিজিবল না, দেখা যাচ্ছে না। সেখানে বলা হবে শুধু মার্কার উপরে। নির্বাচন কমিশন থেকে কয়েকটি মার্কা দিয়ে দিবে বিভিন্ন আসনে, জনগণকে বলা হবে যে আপনারা যেই মার্কাটা পছন্দ করেন সেই মার্কার উপরে ভোট দিবেন। এটা তো একটা মানে মানুষের সাথে ধোঁকা দেওয়া, মানুষকে মানে যেই স্বৈরাচারী মনোভাব থেকে, যে স্বৈরাচারী শাসন থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য 90 মানুষ গণ আন্দোলন করে স্বৈরাচারী খুনি এরশাদ সরকারের পতন ঘটিয়েছে। গত 17টি বছর যে খুনি শেখ হাসিনা ওয়াজেদ একনায়কতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছিল, এই একনায়কতন্ত্রকে ধূলিসাৎ করার জন্য, গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য 17টি বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে খুনি শেখ হাসিনা সরকারের পতন করা হয়েছে। এই পিআর পদ্ধতি নির্বাচনের মধ্য দিয়ে সেই একনায়কতন্ত্র, সেই স্বৈরতন্ত্র, সেই স্বৈরাচারী মনোভাবে আবার প্রতিষ্ঠিত করার নীল নকশা এখানে তৈরি হচ্ছে। আপনি ব্যক্তি চিনবেন না, কিন্তু আপনাকে বলা হবে মার্কার উপরে সিল মারতে। আচ্ছা, এটা কি কখনো হয়? একটি এলাকায় কোন জনগণ যোগ্য, কে শিক্ষিত, কে সমাজসেবী, কে রাজনৈতিক মনোভাব, কে গরিব দুঃখী সমাজের সকলকে নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে, যোগ্যতা আছে, মনোবাসনা আছে, সেটা কি কোনো মার্কা দিয়ে প্রমাণ করা যাবে? মার্কার অন্তরালে গুন্ডা থাকতে পারে, বদমাশ থাকতে পারে, চোরা কারবারি থাকতে পারে, খুনি থাকতে পারে, রাহাজানি থাকতে পারে। আমরা তো মনে করি এই মার্কার আড়ালে পতিত সরকারের যে দোসররা রয়েছে, পতিত সরকারের যে সন্ত্রাসীরা রয়েছে, যারা এই দেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করার জন্য গত 17টি বছর পায়তারা করছিল, এই তাদেরকেই পুনর্বাসিত করার একটা মানে পায়তারা চলছে। কাজেই আমি যে কথাটা বলবো বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে, প্রতিটি জনগণের উদ্দেশ্যে, বিশেষ করে যারা ভোটার হয়েছেন, গত 10-15 বছর যাবৎ যারা ভোটার হয়েছেন, 17 বছর আগে ভোটার হয়েছেন, বা একজন ভোটার আপনি দীর্ঘদিন ভোট দিতে পারছেন না, অবশ্যই আপনি কাকে ভোট দিবেন, কোন মার্কায় ভোট দিবেন এবং কোন ব্যক্তিকে আপনার আসনে প্রতিনিধিত্ব করার জন্য তার চেহারা দেখে, তার নাম জেনে আপনি ভোটটা দিবেন। কাজেই আমি যে কথা বলবো যে আসুন আমার মনে হয় যে আরেকটি আন্দোলন করার সময় এসে পড়েছে। যে আন্দোলনের মধ্য দিয়ে আমরা প্রতিষ্ঠিত করতে চেয়েছিলাম বৈষম্য বিরোধী সমাজ, যে আন্দোলনের মধ্য দিয়ে আমরা প্রতিষ্ঠিত করতে চেয়েছি গণতন্ত্র, যে আন্দোলনের মধ্য দিয়ে আমরা প্রতিষ্ঠিত করতে চেয়েছিলাম গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিরপেক্ষ নির্বাচন, সেই আন্দোলন শেষ হয়ে যায়নি। আন্দোলনের মাত্র হয়তো বা একটা বা দুইটা ধাপ শেষ হয়েছে, আন্দোলনের আরো ধাপ রয়ে গিয়েছে। যে ধাপের রয়ে গিয়েছে এই জন্য যে এই যে আজকে নতুন নতুন বলা হচ্ছে সংস্কার করতে হবে, সংস্কারের আগে নির্বাচন হবে না। আরে বাবা, সংস্কার করার এখতিয়ার তোমাকে কে দিয়েছে? সংস্কার করার এখতিয়ার তো জনগণ দিবে। এটা একটা সামগ্রিক আন্দোলনের মধ্য দিয়ে সরকার
সরকার পতন হয়েছে, পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার প্রতিষ্ঠিত হবে, সেই সরকারের দায়িত্ব থাকবে জনগণের উপরে, সেই সরকারের কাছে জনগণের দাবি থাকবে এবং সংস্কার হবে। তাছাড়া কিছু মৌলিক সংস্কার, কিছু ঐক্যের ভিত্তিতে কিছু সংস্কার অলরেডি হয়ে গিয়েছেন, যেখানে আমাদের বিএনপির চেয়ারপারসন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান ঐক্যমত প্রকাশ করেছেন। সংস্কারের বিভিন্ন পদ্ধতি, যে সংস্কার এসেছে সেটা তিনি মেনে নিয়েছেন। আর যে সংস্কারের 31 দফা আন্দোলন, যে দফা রয়েছে, সংস্কারের প্রতিটি ধাপ, প্রতিটি লাইন, প্রতিটি বাক্য 31 দফার মধ্যে রয়ে গিয়েছে। সংস্কার তো একটি প্রচলিত একটি ধারাবাহিক কর্মসূচি বলা যায়। সংস্কার হচ্ছে একটি ধারাবাহিক কর্ম। সেখানে আমি সকল সংস্কার কমপ্লিট করার পরে নির্বাচনে যাব, তাহলে সে শেখ হাসিনা সরকার কি দোষ করেছিল, যে কিনা ক্ষমতার মসনদে বসে থেকে নতুন নতুন নিয়ম তৈরি করে বাংলাদেশের মানুষের ঘাড়ের উপরে চাপিয়ে দিয়েছিল? তাহলে সে শেখ হাসিনা সরকারকে আন্দোলন সংগ্রাম করে তো তাড়ানোর কোনো দরকার ছিল না। আজকে নতুন কেউ এসে যদি জনগণের উপরে আবার নতুন রূপরেখা, নতুন নিয়ম, নতুন স্বৈরাচারী কায়দায় নতুন নিয়ম তৈরি করে দেয়, এদেশের মালিক জনগণ, সাধারণ জনগণ। এই জনগণের হাতে মালিকানা ছেড়ে দিতে হবে। নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের নিজস্ব আসনে প্রতিনিধি নির্বাচন করবেন। সেই প্রতিনিধিরা সংসদে এসে জনগণের সাথে, দেশের সাথে কথা বলবে, দেশকে উন্নতির জন্য সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ ইএফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ অ্যাক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরো অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।